18 বছর বয়স থেকে সংসারের ভার নিয়েছি। আজ আমি প্রমাণ করে দিয়েছি মেয়েরা সব পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আমি আফসানা হাওড়ার ছোট্ট একটা গ্রামে থাকি। এখন তোমাদের শোনাবো আমার জীবনের বাস্তব ঘটনাগুলো। সবেমাত্র এইচএস দিয়েছি আর কি নিয়ে কলেজে পড়বো সেই নিয়েই ভাবনা চিন্তা শুরু হয়েছে। তারপরেই দিন দিন বাবার শরীরটা যেন কীরকম খারাপ হয়ে গেল। এতটাই খারাপ হয়ে গেল আমার বাবা কাজটা আর করতে পারলো না। জানো, আমরা আমার বাবার দুটো মাত্র মেয়ে। ছোটোবেলা থেকেই মাকে শুনে আসতে হয় দুটো মেয়ে, ভবিষ্যৎ কি করে কাটবে তোমাদের। যত না আমাদের চিন্তা বেশি, পাড়ার লোক আর আত্মীয় স্বজনের চিন্তা তো আমাদের থেকে অধিক বেশি হয়, তাই না? তাই তো কথাগুলো বলে একটা ছেলে হলে বেশ ভালো হতো, বংশ বাড়াতো। মেয়েদের আর কি, মেয়েদের তো বিয়ে দিলেই মেয়েরা পর হয়ে যাবে। কিভাবে চলবে তাহলে তোমাদের? সারা জীবন এই শুনে শুনেই মেয়েদেরকে বড় হতে হয়। আমি একদিন বেরিয়ে পড়লাম আমাদেরই আশেপাশের জায়গাগুলোতে, কাজ খোঁজা শুরু করলাম। মনে মনে ভাবছি কোথায় যাব বা কী বা কাজ করব, আমাকে কেই বা কাজ দেবে। সঙ্গে আমার একটা বান্ধবী ছিল, দুজনেরই কাজের প্রয়োজন ছিল। আমরা দুজন মিলেই কাজ খোঁজা শুরু করলাম। সেই বান্ধবীটা কাজ খুঁজতে খুঁজতে যখন পেল না, সেও তার কলেজ লাইফ শুরু করে দিল। আমাদেরই বাড়ির পাশে একটা নার্সিং হোম ছিল, সেখানে গেলাম বটে, কিন্তু সেখানে কি ডে ডিউটি আবার নাইট ডিউটি। সত্যি কথা বলতে নাইট ডিউটিটা আমারও খুব একটা পছন্দ না, সেটাও ছেড়ে দিলাম। এই রকম মাসের পর মাস গেল। তারপরে কিছুদিন পর আমার একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। আমাদের বাড়ি থেকে কয়েক মিনিট দূর বাড়ি সেই ভদ্রলোকের। সে আমার কথাগুলো শুনলো, হয়তো আমার উপরে একটু মায়া বসে গিয়েছিল তার। আমাদেরই বাড়ির পাশে তারা ক্লিনিক, সেইখানেও সেই ভদ্রলোক কাজ করে, আর আমাকে বলল ওখানের ওনারের সঙ্গে কথা বলে জানাবে। প্রায় এক সপ্তাহ পর আমাকে জানালো আমাকে ওখানে কাজে নেবে। যখন আমি গিয়ে দেখা করলাম, যখন জানতে পারলাম যে আমার জন্য মেডিকেল লাইনে রিসেপশনিস্টের একটা কাজ আছে, আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। মাকে এসে বলতেই মাও অনেক খুশি হয়েছিল। কিন্তু জানো, আমি কিন্তু মেডিকেল লাইনের কোনো কাজই জানতাম না। আমার তখন স্যালারি ছিল মাত্র 1500 টাকা। 1500 টাকার জন্য আমি বলছি না, আমার কাছে তো 1500 টাকাটাও মনে হয়েছিল অনেক টাকা। আমাকে বলা হয়েছিল তুমি কাজ শেখো, তোমার আস্তে আস্তে মাইনে বাড়িয়ে দেওয়া হবে। জয়েন করলাম 2019 সালে অক্টোবর মাসের 7 তারিখ, আর আমার ডিউটির সময় ছিল 10 থেকে 12 ঘন্টা। আমি ভেবেছিলাম ঠিক আছে, তাও কোনো সমস্যা নেই, আমি কাজটা করব। প্রথম দিন যেই দিন কাজে গেলাম অনেক ভয় লাগছিল। বাড়ির কাছে হলেও প্রথম দিন তো ভয়ে ভয়ে সেই দিনটা কাটালাম। তারপরে ওখানে মানুষজনের সঙ্গে কথা, সবার সঙ্গে ভালো সম্পর্ক, আস্তে আস্তে ভালো সম্পর্ক মধুর হয়ে উঠল। যেহেতু আমি ওখানে ছোট ছিলাম, আমাকে সবাই ভালোবাসতো। এই রকম করে একটা একটা দিন সপ্তাহ পেরিয়ে অক্টোবর মাসটা শেষ হয়ে গেল। প্রথম স্যালারি যখন আমার হাতে 1500 টাকা দিয়েছিল, আমি বিশাল খুশি ছিলাম। এই 1500 টাকা আমার পরিশ্রমের টাকা। আমি অনেক কষ্ট করে ওই টাকাটা পেয়েছিলাম। যখন আমি টাকাটা এসে মাকে দিই, মাও অনেক খুশি হয়েছিল। আমি এই প্রথমবার কোনো জায়গা থেকে ইনকাম করেছি, এটা আমার নিজের ইনকাম। অক্টোবর মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে ছিল দুর্গাপুজো। আমাকে ওখানের ওনার সবাইকে যেমন বোনাস দেয়, আমাকে 500 টাকা খুশি হয়ে দিয়েছিল। আমি তো আরও খুশি হয়েছিলাম। এরপর দিনের পর দিন সপ্তাহ পেরিয়ে 6 মাস কেটে গেল। আমি ওখানে সব রকম কাজ মোটামুটি ভালো শিখেই গিয়েছিলাম। এখন আর কোনো কাজের সমস্যাই হয় না, জানো, এখন সব মতো পারি। তারা ক্লিনিকে শুধু যে রিসেপশনিস্টের কাজ করতাম সেটা না, ওখানে অলরাউন্ডারের কাজ করতে হতো। ডক্টর চেম্বার, ইসিজি করা, ইঞ্জেকশন দেওয়া, ব্লাড কালেকশন করা, ইউএসজি রুম অ্যাসিস্ট করা, ইকো রুম অ্যাসিস্ট করা, আরও নানান ধরনের কাজগুলো শিখে গেলাম। জানো, 6 মাস পর আমার স্যালারিটা 3000 করে দেওয়া হলো। যখন 3000 পেয়েছিলাম, আকাশ পরিমাণ খুশি ছিলাম। আমার যখন স্যালারিটা বাড়তে শুরু হলো, আমি 30,000 টাকা লোন নিলাম। কারণ আমাদের বাড়িতে দুটো রুম, একটা দালান, একটা কিচেন আর একটা বাথরুম আছে, কিন্তু একটা রুম আর দালানটা একদমই রেডি নেই, একদমই ভালো অবস্থা না। সেটা লোন নিয়ে আমি ভাবলাম পুরো ভিতরে ডেকোরেশনটা আমি নিজে করব। তখন থেকে আমার 1500 টাকা স্যালারি দেওয়া আরম্ভ করেছিল। তখন থেকেই আমি একটা বিছানার দোকানে গিয়ে বিছানার জন্য টাকা দিয়ে আসতাম প্রত্যেক মাসে মাসে।
প্রথমে ভেবেছিলাম বিছানাটা কিনে নেব, তারপরে তো রুম রেডি নেই। আগে প্রথমে আমি 30,000 টাকা লোন নিলাম। লোন নেওয়ার পরে আমাদেরই বাড়ির কাছে একটা বিল্ডার্সের দোকানে গেলাম, সেখানে ইট বালি সিমেন্ট কিনতে আরম্ভ করলাম। প্রথমেই শুরু হলো আমাদের মেঝের কাজ। প্রথমে বাড়ির এই একটা কামরার মেঝে আর দালানের মেঝেটা প্রথমেই করলাম। তারপরে শুরু হলো রুম আর জানালায় গ্রিল বসিয়ে দিলাম। তারপরে রুমের ভিতরে কাঁচের যে জানালা হয় সেটাও বসিয়ে দিলাম। তারপরে রুমের ভিতরে রঙগুলো শুরু হলো। তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমি করলাম। বিছানাটা তো আগেই কিনে ফেলেছিলাম, সেটা নিয়ে এলাম ভাড়া করে। তারপরে এই যে পর্দা থেকে শুরু করে আমাদের বাড়ির যেহেতু ছাদ নেই, চাঁদোয়া, আলমারি, টোটালি একটা বাড়িতে যা যা জিনিস লাগে প্রত্যেকটা জিনিসই করলাম। 30,000 টাকার মধ্যে এটা কোলায়নি, এখনও আমাকে অনেক টাকা ধার বাকি হয়ে গিয়েছিল, সেইগুলো প্রত্যেকটা জিনিস আমি শোধ করলাম। এরই মাঝখানে আমি কলেজেও ভর্তি হলাম, আমাদের জয়পুর কলেজে। আমার না খুব শখ ছিল আমতা কলেজে পড়ার, কিন্তু যেহেতু ডিউটিটা একদমই আমাদের বাড়ির কাছেই, তো আমতাটা অনেকটা দূর হয়ে যাবে বলে নিজের শখটাও বিসর্জন দিয়ে দিলাম। এছাড়াও আমার বহু স্বপ্ন আমি কিন্তু পূরণ করতে পারিনি। স্বপ্ন দেখেছিলাম নিজের জন্য, কিন্তু বাস্তবটা আমাকে শেখালো কিভাবে পরিবারের জন্য বাঁচতে হয়। টাকা ইনকাম করতে প্রত্যেকটা মানুষেরই অনেক কষ্ট হয়, আমারও প্রচুর কষ্ট হতো, কিন্তু কাউকে আমি মুখ ফুটে বলতাম না। আমারও অনেক কষ্ট হতো। ওই 7টা দিনের মধ্যে 6টা দিন আমাকে ডিউটি যেতে হতো, আর একদিন ছুটি পেতাম, ওই দিনটাতেই বাড়িতে রেস্ট করতাম। আমার ছুটির দিনে একদিন আমি পাড়ার একটা কলে জল ভরতে গেলাম, যেখানে সবাই জল নিত। সেখানে জল ভরতে ভরতে আমাকে একজন শোনালো, তুই যে কাজ করিস তোর কিসের এত টাকার নেশা, তোর কিসের এত দরকার টাকা, এই বয়স থেকে টাকার নেশা চেপেছে। আমি না কিছু উত্তর দিতে পারলাম না। সত্যি কথা বলতে এমনি সময় মানুষকে অনেক কথা বলে ফেললেও তখন আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। সত্যি কি আমি টাকার নেশার জন্য যাচ্ছি? আমার নিজের শখ সব আহ্লাদগুলো ত্যাগ করে পরিবারের জন্য আমি খাটতে যাচ্ছি, আমাকে তাও শুনতে হলো যে আমি টাকার নেশার জন্য যাচ্ছি। সেই মানুষগুলোই আমরা যদি একদিন না খেতে পাই, কেউ এক মুঠো ভাত কিন্তু আমাদের মুখের সামনে তুলবে না। আর এই দুনিয়াতে তো মানুষ এটাই পারে, লোকের পরচর্চা, লোকের ভালো না দেখতে। সেই দিন কথাটা শুনেও চুপ ছিলাম। এইটাই ভেবেছি উত্তরটা আমি না, একদিন সময় দেবে। বহু লোকের বহু কথা শুনেছি জানো, লড়াই করতে করতে কিন্তু হার মানিনি। আমি জানতাম আমি হেরে গেলে আমার পরিবারের মানুষগুলোও হেরে যাবে। তাদের খুশির জন্য আমি সব করতে পারি জানো। আমি সারা জীবন এটাই বলে যাব, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি তাদেরকে দেখেই যাব। এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমি সারা জীবন হিলব না। এরপর দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কেটে আমার 5টা বছর এই জায়গায় পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু আর সেই মাইনে নেই, এখন মাইনেটাও ভালোই বেড়েছে। এখন তোমাদেরকে গর্ব করে বলতে ইচ্ছা করে, সেই 18 বছরের মেয়েটা যে জুনিয়রের পদে ছিল, সে কিন্তু আর জুনিয়রের পদে নেই, সে এখন সিনিয়রের পদে এসে দাঁড়িয়েছে। যার থেকে পৃথিবী কোনো আশা করে না, সেই মেয়েটাই কিন্তু অনেক কিছু করে দেখিয়েছে। আমি নিজের জন্য গর্ব করছি না, কিন্তু মেয়েরাও সবই পারে, এইটুকুই বলতে চাই। কারো 2 বোন 3 বোন মানে মেয়েরা যে কিছু পারবে না সেটা না, আমরা মেয়েরা সত্যি সবটুকু নিয়ে পারি। সবাই আমাকে সারাক্ষণ হই হই ছটপট আর হাসি মাখা মুখটাই দেখেছে। আমার অন্তরের কথা, আমার লুকিয়ে থাকা অনেক স্বপ্ন, সেইগুলো কেউ দেখেনি, আর আমি কোনোদিনও কাউকে দেখাতেও চাই না। সত্যি বলছি, আমার যদি ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করি, আমি আমার বাড়ির ঢালাইটা দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমার একমাত্র লক্ষ্য। আমি সত্যিই আমার বাড়ির ঢালাইটা দিলে আমি প্রচুর খুশি হব। আমি চুপ থাকি মানে এই না আমি দুর্বল, আমি শক্তি জমাচ্ছি একদিন নিজের বাস্তব গল্প দিয়ে সবাইকে জাগিয়ে তুলব বলে। তারা আমাকে অনেক কথা শুনিয়েছিল, তারাও এখন বলে যে আমি নাকি আমার ফ্যামিলির ভালোভাবে দায়িত্ব নিতে শিখে গেছি। শুনেও হাসিও পাই বটে, কিন্তু ভালোও লাগে। অনেক আত্মীয় স্বজনও মাকে ফোন করে বলে, যাক তোমার 2টো মেয়ে হয়েছে বটে, কিন্তু উপরওয়ালা কাউকে না কাউকে কিনারা করে এই দুনিয়াতে পাঠায়। আমি তোমাদেরকে লাস্টে একটা কথাই জানাতে চাই, ভাঙা স্বপ্নের উপর দাঁড়িয়ে আমি আমাদের ভবিষ্যৎ গড়েছি।
আমার জীবনের বাস্তব সত্যিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এইটুকুই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও। ফিরে আসবো নতুন আরও ভ্লগ নিয়ে।